প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ লিয়াকত আলী, প্রভাষক ইতিহাস, বাংলাদেশ স্কুল কলেজ। আমি আজকে তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বর্ণবাদ বিরোধী আন্দোলন সম্পর্কে পড়াবো। বর্ণবাদের ধারণা: কোন জনগোষ্ঠীর প্রতি ভিন্ন নরগোষ্ঠীর বা অন্য গাত্রবর্ণের নরগোষ্ঠী বা জনগোষ্ঠী কর্তৃক অসাম্যমূলক আচরণটাকেই বলা হচ্ছে বর্ণবাদ। বর্ণবাদের কারণে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে বৈষম্যমূলক আচরণের নীতি হচ্ছে বর্ণবাদ। ইংরেজি রেস বা রেসিমস বা রেসিলিজম শব্দ থেকে, যার রেসিলিজম এর বাংলা অর্থ হচ্ছে বর্ণবাদ। মানুষের গায়ের রং, বর্ণ, আবাসস্থল, গোত্র প্রভৃতির কারণে কাউকে উচ্চ বর্ণের আবার কাউকে নিম্ন বর্ণের মানুষ হিসাবে ধরা হয়। যারা উচ্চ বর্ণের মানুষ, তাদের ধারণা এবং বিশ্বাস যে তারা আর্য, তারা উৎকৃষ্ট এবং বিশ্বের সমস্ত ভালো কাজ, যত গুরুত্বপূর্ণ মানব সভ্যতার উন্নয়নে যত গুরুত্বপূর্ণ অবদান, সবগুলো তারাই করেছে। আর অনার্য বা নিকৃষ্ট বা নিম্ন বর্ণের যারা, যে কৃষ্ণাঙ্গ যারা, তারা হচ্ছে নিচু বর্ণের এবং ছোট ছোট কাজগুলো তাদেরই দ্বারাই করতে হবে। এই আফ্রিকার স্থানীয় ভাষায় একে বলা হয় আপার্থাইড। আপার্থাইডের অর্থ হচ্ছে বর্ণবাদ বা বর্ণ বিরোধী কিংবা বর্ণ বিরোধী। সংখ্যা লঘিষ্ঠ শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকার সংখ্যা গরিষ্ঠ কৃষ্ণাঙ্গদের প্রতি যে অসাম্যমূলক আচরণ করে, এটাকেই বলা হয় বর্ণবাদ। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার 1948 খ্রিস্টাব্দে যে বর্ণ বৈষম্যমূলক নীতি গ্রহণ করে তাকে আপার্থাইড বলা হয়, অর্থাৎ বর্ণ পৃথকীকরণ। এটা 1948 সালে প্রকট আকার ধারণ করে। ইতিমধ্যে পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বর্ণবাদ কথাটি বর্ণবাদ বিষয়টি ততটা জনসমক্ষে চলে আসেনি। এর বহিঃপ্রকাশ ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই। বর্ণবাদ প্রত্যয়টি বর্ণবাদে বিশ্বাসী নির্বিজ্ঞানীদের দ্বারা তৈরি। তাদের ধারণা ককেশয়েড, অস্ট্রালয়েড, মঙ্গলয়েড এবং নিগ্রয়েড, এই চারটা শ্রেণীর মানুষ পৃথিবীতে বসবাস করে। ককেশয়েড এরা হচ্ছে শ্বেতাঙ্গ, আর নিগ্রয়েড এরা হচ্ছে কালো বা কৃষ্ণাঙ্গ। এই সমাজবিজ্ঞানী বা নির্বিজ্ঞানী মানব সমাজে সর্বপ্রথম বিভাজন তৈরি করে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা সবাই জানি যে দুজন আদি মানবের মাধ্যমে বর্তমানে পৃথিবীতে এত মানুষের তৈরি। তারাই প্রথম পৃথিবীতে আসেন এবং তাদের মাধ্যমে মানব সভ্যতা বিস্তার ঘটতে থাকে। এই আদি মানবের মা হওয়ার প্রথম দিকে এক জোড়া করে সন্তান হতো এবং যে জোড়ার সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে, এখানে হয়তোবা ছেলেটা দেখতে সুন্দর হয় কিংবা মেয়েটা অসুন্দর থাকে, পরের জোড়ার হয়তোবা মেয়েটা সুন্দর, ছেলেটা অসুন্দর থাকে। কিন্তু এখানে কোনো প্রকার বিভাজন বা পার্থক্য ছিল না। পরবর্তী পর্যায়ে এই বিভাজন বা পার্থক্যটা নিয়ে আসেন নৃবিজ্ঞানীরা। এরাই সর্বপ্রথম বিশ্বের মানুষকে বর্ণবাদ সম্পর্কে সচেতন করে তোলে, যে আসলে শ্বেতাঙ্গরা উৎকৃষ্ট, কৃষ্ণাঙ্গরা নিকৃষ্ট বা নিম্ন স্তরের মানুষ। কেননা উপযুক্ত পরিবেশে যে কোনো নরগোষ্ঠীর মানুষই বিশ্ব সভ্যতায় অবদান রাখতে পারে। এর বাস্তব উদাহরণ হচ্ছে মঙ্গোলিয়ান দেশ চীন ও জাপানের কথা।
চীন ও জাপান আজ বিশ্বে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করেছে এবং তারা বিশ্ব সভ্যতাকে এগিয়ে নিতে অনেক অবদান রাখতেছে। পরিবেশ সুযোগ সুবিধা পেলে যে কোনো নরগোষ্ঠীর মানুষটাই সভ্যতায় অবদান রাখতে পারবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। কাজেই নরগোষ্ঠীর উৎকৃষ্ট নির্দিষ্ট ধারণা, বিশ্বাস ও মনোভাবেই বর্ণবৈষম্যবাদ সমাজবিজ্ঞানী জেরি সমাজবিজ্ঞান অভিধানে বলেন, বর্ণবৈষম্যবাদ হলো এরূপ বিশ্বাস, আদর্শ ও সামাজিক প্রক্রিয়া এক ধারণাগুচ্ছ যা একটি নরগোষ্ঠীকে সদস্যতার ভিত্তিতে অন্যদের থেকে বৈষম্যমূলক জ্ঞান করেন। জন এম শেপার্ড তার সমাজবিজ্ঞান গ্রন্থে বলেন, বর্ণবাদ হলো একটি আদর্শ যা একটি জনগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্যকে তাদের মনস্তাত্ত্বিক তথা বুদ্ধিবৃত্তিক উৎকৃষ্টতা নিকৃষ্টতার সাথে সম্পৃক্ত হয় বা সম্পৃক্ত করে। এবারে দেখো বর্ণবাদ উদ্ভবের পটভূমি। আফ্রিকায় বর্ণবাদের সূচনা হয় ঔপনিবেশিক শাসনের মাধ্যমে, আর আমেরিকায় বর্ণবাদের সূচনা হয় দাসপ্রথা প্রসারের মাধ্যমে। আফ্রিকা কালোদের আবাসভূমি। ইউরোপীয়রা আফ্রিকা আবিষ্কারের পর 15 শতক থেকে 17 শতক পর্যন্ত মাত্র 10% আফ্রিকা আধিপত্য বিস্তার করে। পরবর্তী পর্যায়ে 17 শতকে সেখানে তারা উপনিবেশ গড়ে তোলে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ইউরোপীয়রা শ্বেতাঙ্গরা বেসরকারি পৃষ্ঠপোষকতায় স্থায়ী আবাস গড়ে তোলে এবং 19 শতকের মধ্যে তারা আফ্রিকার 90% এলাকা নিজের অধীনে নিয়ে নেয়। তারা সেখানে খামার তৈরি করে। এই খামারে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ লোকেরা শ্রমিক হিসাবে কাজ করত। শ্বেতাঙ্গদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হলে তাদের ইচ্ছা যে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ জনসংখ্যা বাড়াতে হবে। এই কারণে তারা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ পুরুষদের সঙ্গে ইউরোপের অভিভাবকহীন শ্বেতাঙ্গ বালিকা বা নারীদেরকে তারা ধরে নিয়ে এসে বিয়ে দিত, যাতে দিন দিন দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের সংখ্যা বেড়ে যায়। ঔপনিবেশিক শাসনের মাধ্যমে আফ্রিকায় বর্ণবাদের সূচনা, আর আমেরিকা একটি অভিবাসী রাষ্ট্র। আমেরিকায় বিশেষ করে ওলন্দাজ, দাস এবং পরবর্তী পর্যায়ে ফরাসিরা এই দাস ব্যবসা শুরু করে দক্ষিণ আফ্রিকায়। এরপরে আরব ও তুর্কি ব্যবসায়ীরা আফ্রিকা থেকে দাস ধরে নিয়ে এসে আমেরিকায় চালান করত। এই দাস প্রথা একটি জঘন্য প্রথা। আমরা জানি যে দাস প্রথা আজ থেকে কয়েকশো বছর আগেই বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হওয়ার পরেও 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথা সমাজে চালু ছিল, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার ন্যাশনালিস্ট সরকার বা শ্বেতাঙ্গ সরকার এই বিভাজন রেখার চূড়ান্ত রূপ দান করে। তাদের বিশ্বাস, আমরা শ্বেতাঙ্গ এবং উচ্চ বর্ণের, আমরা কৃষ্ণাঙ্গদেরকে শাসন ও শোষণ করব, সমস্ত বড় বড় কাজগুলো আমরা করব, আর ছোট কাজগুলো করবে কৃষ্ণাঙ্গরা, যেহেতু ওরা নিজ জাতের মানুষ। 1910 খ্রিস্টাব্দের 31 মে কেপ কলোনি, নাটাল, ট্রান্সভাল ও অরেঞ্জ ফ্রি স্টেট এ 4টি ব্রিটিশ উপনিবেশের মিলনে গঠন করা হয় দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন। প্রথম গভর্নর জেনারেল হন ভাইকাউন্ট গ্লাডস্টোন এবং প্রধানমন্ত্রী হন জেনারেল বোথা। 1960 খ্রিস্টাব্দে এই দক্ষিণ আফ্রিকা ইউনিয়ন স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এই বর্ণবাদ প্রথাটি তেমন প্রকট রূপ ধারণ করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরে এই বর্ণবাদটি একটি প্রকট রূপ ধারণ করে।
বর্ণবাদের 7টি নীতি আছে। এই নীতিগুলো সম্পর্কে আমি তোমাদের অবগত করব। জনসংখ্যা নিবন্ধীকরণ আইন। এই আইনে আফ্রিকার সকল নবজাতকের বর্ণ ও গোত্র অনুযায়ী নিবন্ধীকরণ বাধ্যতামূলক করা হয়। 2. আবাসভূমি আইন। এই আইনের মাধ্যমে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মাঝে জমি কৃষ্ণাঙ্গদের মাঝে আবাসভূমি পৃথক করে দেওয়া হয়। ভূমি আইন। এই আইনের দ্বারা দক্ষিণ আফ্রিকার 13% অনুর্বর ভূমি 20.6% মিলিয়ন কৃষ্ণাঙ্গদের জন্য নির্ধারণ করা হয়, অথচ মোট জনসংখ্যার 5 ভাগের 4 ভাগই হচ্ছে কৃষ্ণাঙ্গ। পাশ আইন। 16 বছর বয়স হলে 16 বছরের উপরে প্রত্যেক কৃষ্ণাঙ্গ নরনারীকে পুলিশকে পরিচয়পত্র প্রদর্শন করা এ আইনে বাধ্যতামূলক করা হয়। নাগরিক আইন। এ আইনে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদেরকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। পৃথক সুবিধা আইন। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের জন্য পৃথক পৃথক নাগরিক সুবিধা এ আইনের মাধ্যমে করা হয়। অনৈতিক আইন। এ আইনের মাধ্যমে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের মধ্যে বৈবাহিক বা যৌন সম্পর্ক নিষিদ্ধ করা হয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই বর্ণবাদের ধারণা এবং বর্ণবাদের পটভূমি সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করলাম। তোমরা এই অধ্যায়টি মনোযোগ সহকারে পড়বে। এটি ভালো করে পড়লেই তোমরা বর্ণবাদের কিভাবে উদ্ভব হলো, বর্ণবাদ মানুষের মাঝে কিভাবে অশান্তি সৃষ্টি করে, এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে।